নমস্কার। আজকে আবার আমরা এই এপিসোডে এসেছি। আমাদের যেই বিষয় নিয়ে আমরা কথা বলছি, এর আগের এপিসোড থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে আর্থিক সাক্ষরতা। তো আগের এপিসোডে আমরা দেখেছি যে আর্থিক সাক্ষরতা কাকে বলে, সেই সম্বন্ধে আমাদের ধারণা হয়েছে। এবং আমরা এক কথায় যে জিনিসটা তখন বলেছি যে আর্থিক সাক্ষরতা কি দেয় একজনকে, তাকে দেয় হচ্ছে তার আয় এবং ব্যয়ের মধ্যে একটা সাম্যতা। এবং আর্থিক সাক্ষরতা যদি আমরা অনুশীলন করি, তবে আমরা পরবর্তী ক্ষেত্রে যেটা হবে, আমরা আমাদের আর্থিক ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে পারবো। আর্থিকভাবে আমরা স্বাবলম্বী এবং স্বাধীনতা লাভ করব। তো এই আর্থিক যে সাক্ষরতার ব্যাপার, বা আর্থিকভাবে আমরা যে একটা আদর্শ বা একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিতে সামনে যদি পথ চলি, তবে আমরা যেহেতু বললাম যে আর্থিক স্বাবলম্বী হব আমরা। কিন্তু এবার কথা হচ্ছে যে আর্থিক ভবিষ্যৎ, এই অনিশ্চয়তা, তার কিছু কারণ আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। যে কিছু কারণ যেগুলো দেখছি, মানে এইগুলো আমি ব্যবহারিক ব্যাপার নয়, কিন্তু আজকে সমাজে যেই জিনিসগুলো হচ্ছে, সেগুলো আপনি আমি কেউ তো অস্বীকার করতে পারবো না। কিন্তু সেগুলো একটা সুদূর প্রসারী একটা আর্থিক অনিশ্চয়তা দেওয়ার একটা টেন্ডেন্সি আছে, যেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব যে আমরা কিভাবে কাটাতে পারি। কিন্তু এই পর্বে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যেই আর্থিক অনিশ্চয়তা, ভবিষ্যৎ আর্থিক অনিশ্চয়তা, সেইগুলো কীরকম। তো আমরা কিছু পয়েন্ট করে আমরা আলোচনা করব, যার মধ্যে ধরুন প্রথম যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে 2006-এর আগে যে পেনশন পলিসি ছিল সরকারের, 2006 বা তার পরবর্তীতে পেনশন পলিসি কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। 2006-এর আগে যেটা ছিল সেটাকে বলা হয় যে থার্ড বেনিফিট পেনশনটা। মানে ফার্স্ট বেনিফিট হচ্ছে গ্র্যাচুইটি, সেকেন্ড বেনিফিট হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ড, আর থার্ড বেনিফিট পেনশন। এই থার্ড বেনিফিট পেনশনের বৈশিষ্ট্য ছিল যে আপনি যখন রিটায়ার করবেন তখন আপনি আপনার শেষ যে স্যালারি, সেই স্যালারির যে বেসিক পে হবে, সেই বেসিক পের 50% এবং সেই সময় যে ডিএ চলবে সেটাই আপনার পেনশন হিসেবে থাকবে। এবং পরবর্তী ক্ষেত্রে যেহেতু মূল্য বৃদ্ধির সঙ্গে ডিএ ব্যাপারটা একসঙ্গে একই সুতোয় বাঁধা, সুতরাং আপনার ডিএ বাড়বে, সুতরাং আপনার পেনশন বাড়বে। তো এইটা একজন লোককে তার অবসরপ্রাপ্ত জীবনে একটা আর্থিক সচ্ছলতা দিত। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে একটা পেনশন ফান্ড ক্রিয়েট করেছে সরকার, যেখানে এমপ্লয়ার মানে মালিক পক্ষ একটা প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা জমা করবে, যেটা আপনি অবসরকালীন আপনি ওখান থেকে পেনশন পাবেন। এবার কথা হচ্ছে যে এই যে আপনি পেনশনটা পাবেন, এই পেনশনটা কত হবে, যেটা এখন সরকারের যে ভিউ বা পলিসি, সেই হিসাবে আপনি ন্যূনতম 1,000 টাকা পেনশন। তো ধরুন কেউ 1,000 টাকা, কেউ 1,500 টাকা, কেউ 2,000 টাকা বা 3,000, 3,500 টাকা পেনশন পাচ্ছে। কিন্তু সেই পেনশনটা তার অ্যাডিকুয়েট নয় তার পরবর্তী জীবন নির্বাহ করার জন্য। তো এইটা একটা, এই যে একটা পলিসি, এই পলিসি বিশেষ করে যারা সরকারি চাকরি করে বা অর্গানাইজ সেক্টরে প্রাইভেটে যারা চাকরি করছে, তাদের কিন্তু
আর্থিকভাবে একটা অনিশ্চয়তার মধ্যে তারা পড়ে যেতে পারে পরবর্তী ক্ষেত্রে। তো এইটা একটা কারণ, ভবিষ্যৎ আর্থিক ভবিষ্যৎ অনিশ্চয়তার। এছাড়া আর একটা আছে, সেটা হচ্ছে যে প্রভিডেন্ট ফান্ড। এবার কথা হচ্ছে যে প্রভিডেন্ট ফান্ডটা, যেটা একটা ফান্ড, সেটা আমি পয়সা দিই এবং আমার মালিক পক্ষ পয়সা দেয়, তো দুজনেই পয়সা দিই, সেটা একটা ফান্ড ক্রিয়েট হয়, যেটা আমি আমার অবসরকালীন সময় আমি সেই টাকাটা পাই, এবং সেটা যথেষ্ট একটা বড় লামসাম টাকা, যেটার উপর বেস করে আমাদের পরবর্তী অবসরকালীন জীবনযাপন নির্বাহ হবে। তো সেই ক্ষেত্রে বিশেষ করে প্রাইভেট সেক্টরে দেখা যাচ্ছে এখন যে এইটা হয় হচ্ছে আপনার বেসিক পের 12% মালিক পক্ষ দেয়, আর এমপ্লয়ি দিক থেকে, আমাদের দিক থেকে আমরা বেসিক পের আমাদের 12% কেটে নেওয়া হয়। কিন্তু যেহেতু এইটা একটা লায়াবিলিটি, দায়বদ্ধতা কোম্পানির এই টাকা দেয়া, সুতরাং কোম্পানি যে জিনিসটা করেছে সেটা হচ্ছে যে বেসিক পেটাকে একটা ন্যূনতম রেখে বাদ বাকি এর সঙ্গে অন্যান্য পে অ্যালাওয়েন্স যোগ করে, ধরুন একজন 1 লাখ টাকা পাচ্ছে, কিন্তু সেই হিসাবে তার বেসিক পে ধরুন 20, 25, 30 হাজার টাকা। এখন কথা হচ্ছে, আমি যদি ধরে নিচ্ছি 10%, শতকরা 10 ভাগ হিসাবে যদি ধরি, কথার কথা যে তার 30,000 টাকা তার বেসিক, তো তার 30,000 টাকা বেসিকে কোম্পানি যেতে 3,000 টাকা, আর আমার থেকে বা আমাদের থেকে কাটছে আরও 3,000 টাকা, তার মানে 6,000 টাকা। তার উপর বার্ষিক একটা ইন্টারেস্ট আছে 8% বা 8.2, 8.4 বা 8.5% ইন্টারেস্ট একটা আমরা তার উপর পাচ্ছি সুদ। তো এই পুরো জিনিসটাই আমি যদি ধরে নিই, 7-7,500 টাকা যদি একজন মানুষ, তার প্রতি মাসের এই টাকাটি সে ফান্ড হচ্ছে, মানে উইথ তার ইন্টারেস্ট। এবার যেই মানুষটি 1 লাখ টাকা তার ইনকাম, তার স্যালারি, তো তার কাছে এই 7,000 টাকাটা প্রচুর কম। এক, মানে পার্সেন্টেজ হিসাবে, শতকরাতে হিসাব করলে প্রচুর কম। প্লাস এই টাকাটা যখন সে রিটায়ার করবে, তখন যা দ্রব্যমূল্য থাকবে তার হিসাবে এটা খুবই অপ্রতুল হবে। তো এইটাও কিন্তু একটা বড় আর্থিক অনিশ্চয়তার একটা কারণ হয়ে যেতে পারে পরবর্তী জীবনে। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে এখন প্রাইভেট সেক্টরে বিশেষ করে চাকরির নিশ্চয়তা কিন্তু প্রায় নেই বললেই চলে। তো এখন একটা অনিশ্চয়তার, চাকরির ক্ষেত্রে একটা অনিশ্চয়তা চলে, কোনো জব গ্যারান্টি নেই, এবং একটা বয়সের পর যেহেতু আমাদের স্যালারি বাড়বে বা বাড়ছে, সুতরাং সেই ক্ষেত্রে দেখা যায় যে অপ্রাসঙ্গিক হয়ে যায় যারা বয়স্ক, যারা চাকরিজীবী। এবং তার একটা কারণ হচ্ছে যে এখন প্রচুর টেকনোলজিক্যাল বিভিন্ন রকম সলিউশন চলে এসছে, তো যার ফলে যে অভিজ্ঞতা ছিল বা অভিজ্ঞতার দাম, সেই জিনিসটা অনেকটাই কমে যাচ্ছে, এবং স্কিলের জায়গায় সেই জায়গাটা নিচ্ছে হচ্ছে স্কিল, তার দক্ষতা। এবার খুব স্বাভাবিকভাবে বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়ে কিন্তু দক্ষতা কমে, এটা স্বাভাবিক নিয়মেই হয়। তো সেই ক্ষেত্রে যদি একজন লোকের হঠাৎ করে চাকরিটি চলে যায়, তো বুঝতেই পারছেন তার আর্থিক ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যেতে পারে।
এছাড়া আর একটা ব্যাপার হচ্ছে যে আজকালকার দিনে ব্যাঙ্কগুলো বা বিভিন্ন প্রাইভেট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো খুব সহজেই ঋণ দেয় বিভিন্ন কারণে। সেটা হাউস বিল্ডিং লোন হতে পারে, কার লোন হতে পারে, পার্সোনাল লোন হতে পারে এবং অন্যান্য গোল্ড লোন, অন্যান্য বিভিন্ন রকম লোন। এবং এই জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এটা একটা খুব সহজ একটা প্রলোভনের জায়গা হয়ে আসছে, কিন্তু সবসময় যে এইটার একটা কংক্রিট একটা আমার যুক্তি আছে লোন নেওয়ার, সেরকমও হয়তো হচ্ছে না। বিশেষ করে ধরুন ক্রেডিট কার্ড বা পার্সোনাল লোন, এইগুলো এতে রেট অফ ইন্টারেস্ট প্রচুর, এবং আমরা এই ঋণটা নিলে যেটা হয় পরবর্তী ক্ষেত্রে আমি হয়তো আস্তে 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 শোধ করছি, কিন্তু ব্যাপারটা যে ইএমআই বার্ডেন বা ইএমআইয়ের ভারটা কিন্তু আমার উপর চলে আসছে। তার ফলে আমার যে সঞ্চয় সেটাও কিন্তু কমে যাবে, কারণ আমাকে ইএমআই পে করতে হবে। তো এই ইএমআই পে করার ব্যাপারটার জন্য হয়তো কখনো দু একটা হয়তো আমি অ্যাসেট ক্রিয়েট করতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এটা অ্যাসেট নয়, একটা লাইবিলিটিতে পরিণত হয় এবং আমাদের আর্থিক ভবিষ্যৎকে অনিশ্চিত করে দেয়। এছাড়া আর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে এখন মানুষের আয়ু বেড়েছে। মানে আমি এইভাবে বলছি যে 1947 সালে আমাদের গড় আয়ু ছিল 55-56 বছর, সেটা এখন চলে এসছে 70-72। তবে আশেপাশে আমরা যদি দেখি, অনেক বয়স্ক লোক দেখি যারা 80-85, ইভেন 90 বা 90-এর উপরেও তারা এখনো আছেন। তো এবার কথা হচ্ছে যে তার মানেটা হচ্ছে যে 60 বছর বয়সে যদি একজন রিটায়ার করে, তার সে 85 বছর বা 90 বছর পর্যন্ত যে বাঁচবে, তার হয়তো ব্যয়ের ধরনটা চেঞ্জ হবে, কিন্তু ব্যয় কিছুটা পোর্শন কমবে, কিন্তু পুরোপুরি নির্মূল হবে না। এবং একটা বড়সড় ব্যয় তার মেডিসিন বা স্বাস্থ্য খাতে তার খরচা হবে। সেই ক্ষেত্রে তার মেডিসিন কেনার ব্যাপারও হতে পারে, তার হসপিটালাইজেশনের ক্ষেত্রে হতে পারে। এবং আমরা জানি যে এখন যে একবার হসপিটালাইজ হলে কত টাকা খরচা হতে পারে। তো এই কারণটাও কিন্তু আমাদের পরবর্তী ক্ষেত্রে একটা আর্থিক অনিশ্চয়তাতে আমাদের ফেলে দিতে পারে। এছাড়া আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আজ দেশ অনেক উন্নতি করেছে, আমরাও উন্নতি করেছি। এখন যেই ব্যাপারটা হচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্ম, তাদের শিক্ষা, এটা একটা বিশাল বড় জায়গা আমাদের জীবনে। এবং এই শিক্ষা যদি সন্তান সন্ততি সঠিকভাবে শিক্ষিত হয় এবং তারপর সে যদি তার ভবিষ্যৎ ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারে, তো পিতামাতা হিসাবে আমাদের কিন্তু এর থেকে বড় কিছু পাওয়া খুব কম। তো এই শিক্ষা খাতে আমরা চাই যে আমাদের শিক্ষা যেন সম্পূর্ণ করতে পারে আমার সন্তান সন্ততিরা। বিশেষ করে যদি কারো সত্যি সেই মেরিট থাকে এবং খালি পয়সার অভাবে যদি না পড়তে পারে, সেটা কিন্তু একটা পিতা বা মাতা হিসাবে এটা আমাদের পক্ষে একটা দুর্ভাগ্যজনক ঘটনা। তো
শিক্ষা তুলনামূলকভাবে শিক্ষার ব্যয় প্রচুর বেড়ে গেছে। সুতরাং এই শিক্ষার ব্যয় ভার বহন করতে গেলে সেটাও হয়তো আমি শিক্ষার ব্যয়ভার বহন করলাম আমরা, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এইটাও কিন্তু আমাদের আর্থিক ভবিষ্যৎকে অনিশ্চিত করে দিতে পারে। তাছাড়া যেটা বললাম একটু আগে, যে মানুষের আয়ু এখন বেড়েছে, সুতরাং একজন যে 60 বছরে রিটায়ার করছেন, তিনি 60-65 আগে যেটা হতো বা 70 তা পর্যন্ত তিনি বাঁচতেন। তো তার পিরিয়ডটা খুব কম ছিল। তো তিনি যা সঞ্চয় করেছেন বা সব কিছু তার আছে, সেইটুকু সে প্রতিপন্ন করে দিতে পারতো ভালো করে, সে ওইটা মেনটেন করতে পারতো তার লাইফ। কিন্তু কথা হচ্ছে যে এখন যেহেতু স্প্যানটা 25 বছর 30 বছর হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এবং এটা জীবনে চলার সাথে সাথে তো বিভিন্ন রকম আছে, এবং আগেই বলেছি যে মেডিসিনাল যে ব্যাপারটা, মেডিকেল এক্সপেন্ডিচারটা একটা ভীষণ বড় একটা মাহাত্ম রাখবে, প্লাস তার তো নিজস্ব খাওয়া দাওয়া বা সামাজিক সব জিনিসগুলো আছে, তো সেইগুলোকে তাকে মেনটেন করতে হবে। তো এটাও কিন্তু একটা ভবিষ্যতের একটা অনিশ্চয়তার জায়গা তৈরি করে দিতে পারে, যে সে হয়তো সেইভাবে করে মেনটেন করতে পারবে না। তো এইটা একটা বড় কারণ। এছাড়া আর একটা কারণ আছে, যে আগে আমাদের ছিল একান্নবর্তী পরিবার, জয়েন্ট ফ্যামিলি, এখন হয়ে গেছে এগুলো নিউক্লিয়ার ফ্যামিলি। তো নিউক্লিয়ার ফ্যামিলিতে দুটো ফ্যামিলিতে কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে। তো যেই জিনিসটা এখন হচ্ছে সেটা হচ্ছে যে হয়তো লোকবল কমে যাচ্ছে, যেহেতু জয়েন্ট ফ্যামিলি নয়, বা লোকে এখন এত বেশি নিজেদের নিয়ে বিজি যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা প্রত্যেকের সঙ্গে সেইভাবে করে যোগাযোগ রাখাটাও একটা প্রবলেম। দ্বিতীয় কথা, তারা কি অবস্থায় আছে, তাদেরও তো একই রকম প্রবলেম তারাও ফেস করছে। তো সেই ক্ষেত্রে যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে লোকবল ব্যাপারটা কমে যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে অ্যাডিকুয়েট যদি ফাইন্যান্স থাকে, অর্থবল যদি থাকে, তবে এটা কিছুটা আমরা বেরিয়ে আসতে পারবো, কিছুটা আমাদের একটু মানে হলেও আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। যেরকম পয়সা থাকলে আপনি হসপিটাল বা প্রাইভেট হসপিটালগুলো আপনি একটা কল করে দিলে বাড়িতে এসে নিয়ে যাবে উইথ অ্যাম্বুলেন্স, বা ডাক্তার দেখানোর ব্যাপারগুলো যদি হয়, আপনি অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারেন থ্রু মোবাইল, তারপর আপনি গিয়ে দেখালেন। তো এই জিনিসগুলো, বা পাড়ার ডাক্তার যারা আছেন, যদি হঠাৎ করে দরকার হয়, তো একটা হাউস ফিজিশিয়ান আপনি পাবেন, কিন্তু ওনাকেও তো আসতে গেলে ওনাকেও তো পয়সা দিতে হবে। তো এই একটা ব্যাপার আছে, যেটা যেহেতু আমাদের নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে গেছে, সুতরাং সেখানে যদি অ্যাডিকুয়েট টাকা না থাকে, তবে কিন্তু আমাদের আর্থিক একটা অনিশ্চয়তার মধ্যে পড়তে হতে পারে ভবিষ্যতে। তাছাড়া আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখুন, আগেকার দিনে যেগুলো লাক্সারি ছিল, আজকে কিন্তু সেইগুলো বহুলাংশে নেসেসিটিতে পরিণত হয়েছে। যেরকম আপনার ধরুন আজ থেকে 50 বছর আগে ফোন ব্যাপারটা আমরা ধারণাই ছিল না অনেকের, বা ফোন মেনটেন করার সামর্থ্য ছিল না। কিন্তু আজকে যেই জায়গাটা, আজকে কিন্তু ধরুন মোবাইল, প্রত্যেকের তো ঘরে ঘরে মোবাইল আছে, এবং ঘরে যদি 4জন মেম্বার থাকে, 4জন মেম্বারের 4টে মোবাইল, কখনো কখনো একাধিক মোবাইল আছে। এবং আর একটা ব্যাপার আছে যে এটার একটা ইউটিলিটি আছে, নাহলে তো এতগুলো মোবাইল কিনে লোকে বসে থাকতো না।
পরবর্তী ক্ষেত্রে ইউটিলিটি, কিছু কিছু জিনিসের ইউটিলিটি কমেছে। যেরকম আমি বলছি, একসময় টিভি যেই জিনিসটা ছিল, এখন কিন্তু টিভির ইউটিলিটি আগের তুলনায় অনেক কমে গেছে। কিন্তু তার জায়গা নিয়ে নিয়েছে মোবাইল, তার জায়গা নিয়ে নিয়েছে ল্যাপটপ, তার জায়গা নিয়ে নিয়েছে ইন্টারনেট, এরকম। তো বিভিন্ন টেকনোলজিক্যাল গ্যাজেটসগুলো যেগুলো আসছে, সেগুলোর কিন্তু একটা ইউটিলিটি আছে। বলতে পারবো না এগুলো ফালতু, কিন্তু এক সময় এইগুলো নিয়ে আমরা চিন্তাই করতে পারতাম না। কিন্তু আজকে এইগুলো কিন্তু, এছাড়া আমরা থাকতে পারি না। যেরকম চশমা, যদি একটা চশমা হারিয়ে যায়, যেরকম একটা প্রবলেম, একটা মোবাইল যদি খুঁজে না পাওয়া যায় বা মোবাইল যদি হারিয়ে যায়, ঠিক সেরকম একই রকম প্রবলেম আমরা কিন্তু ফেস করি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তারপরে ধরুন এই গ্লোবাল ওয়ার্মিং, তার ফলে আজকে যেইভাবে গরম বাড়ছে, তাপমাত্রা বাড়ছে, আজকে কিন্তু সব জায়গায় খালি ফ্যানই কাজ দেয় না। ইভেন আমি দেখেছি কিছু কিছু পাহাড়ি জায়গা, যেখানে ফ্যানই একসময় দরকার ছিল না, তো আজ সেখানে এসির কিন্তু একটা দরকার আছে। এবং বিশেষ করে সেই সব জায়গায় আমরা যদি ঘুরতে যাই, আমরা হোটেল দেখি, তো প্রচুর হোটেল আছে যেখানে এসি না থাকলে লোকজন আসছে না। তো এখন আর এই জিনিসগুলোকে লাক্সারি আইটেম বলে চালানো যাবে না, এগুলো এখন নেসেসিটি হিসাবে আসছে। তো এর জন্য আমাদের খরচাও বেড়ে গেছে। তো আমাদের যেরকম আয় বেড়েছে, সেরকম আমাদের ব্যয়ও বেড়েছে। সুতরাং আবার সেই চলে যাচ্ছি আগের এপিসোডের সেইটা শেষে, যে আর্থিক সাক্ষরতা কী দেয়, আয় ব্যয়ের একটা তুলনামূলক সামঞ্জস্য। তো এই ব্যাপারটার জন্য যদি আর্থিক সাক্ষরতাকে আমরা একটা টোটাল একটা মাপদণ্ড যদি ধরি, যার শেষটা হচ্ছে আর্থিক স্বাবলম্বিতা বা আর্থিকভাবে স্বাধীনতা, তবে তার প্রথম ফেজটা হচ্ছে আর্থিক সাক্ষরতা। সুতরাং আমরা যদি আর্থিক সাক্ষরতা কনসেপ্টটা যদি না বুঝতে পারি এবং সেইভাবে প্র্যাকটিস না করতে পারি, তবে পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু আর্থিক স্বাধীনতা, এই জিনিসটা পাওয়াটা আমাদের ক্ষেত্রে একটা কষ্টকর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আমরা বিভিন্ন বয়সে আছি, তো আমরা সেটা দেখব পরবর্তী ক্ষেত্রে, যে কীভাবে আমরা এই বাধা অতিক্রম করতে পারি। সেখানে বয়সের পরিপ্রেক্ষিতেও আমরা কীভাবে বাধাগুলোকে অতিক্রম করতে পারি। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে, যদি ওই বললাম যে মাপদণ্ডের যদি প্রথমে থাকে হচ্ছে আর্থিক সাক্ষরতা এবং শেষে যদি থাকে আর্থিক স্বাধীনতা, তবে তার মাঝখানেও দুটো পার্ট আছে। তার প্রথমটা হচ্ছে ফিনান্সিয়াল গোলস বা আর্থিক লক্ষ্য, এবং তারপর সেই আর্থিক লক্ষ্য পূরণের জন্য আর্থিক পরিকল্পনা। এবং সেই পরিকল্পনা যদি আমরা বাস্তবায়িত করি, তবে আমরা পরবর্তী জীবনে আর্থিক স্বাধীনতা লাভ করব। তো আজ এইটুকুই। আমরা পরবর্তী এপিসোডে আরও গভীরে যাব। তো একটা বিনীত অনুরোধ, যেহেতু এটি বেশ কিছু এপিসোডে চলবে, তো আপনারা এই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং রিকোয়েস্ট যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তবে আমার পরবর্তী যে এপিসোডের নোটিফিকেশানটা আপনার কাছে চলে আসবে। এবং এইটা কিন্তু বেশ কয়েকটা পর্ব যাবৎ চলবে, এবং খালি আর্থিক সাক্ষরতা নয়, এছাড়া আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এবং অবশ্যই আপনাদের কমেন্ট আমাদের পাথেও, আপনারা আপনাদের কমেন্টে জানাবেন কি বিষয়ে আপনারা চান।
তবে সেই বিষয়ে আমরা কথা বলতে পারি। তবে আবার বলছি, দয়া করে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে, এবং আমরা পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।